সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। পঞ্চম মেধা তালিকায় চতুর্থ মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পঞ্চম মেধা তালিকার পরে মাইগ্রেশন অপ্ট আউট অর্থাৎ অটো মাইগ্রেশন কিভাবে বন্ধ করবে, চালু করবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। এবং ষষ্ঠ মেধা তালিকা কবে প্রকাশ করা হবে, ষষ্ঠ মেধা তালিকা কত দূর যাবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবে, অবশ্যই সবকিছু বুঝতে পারবে। আর যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত দেখব যে সি ইউনিট থেকে বিজনেস স্টাডিজ থেকে কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, নন সায়েন্স অর্থাৎ বিজনেস অথবা সায়েন্স ছাড়া যারা পরীক্ষা দিয়েছে সি ইউনিটে তাদের কত পর্যন্ত নেওয়া হয়েছে পিডিএফে লগ ইন করার পরে দেখতে পারবে। এখানে দেখতে পারতেছো র্যাঙ্ক তুমি কত র্যাঙ্কে রয়েছো সেই সমস্ত বিস্তৃত দেখতে পাবে। তো প্রথমত রয়েছে এখানে 1 থেকে শুরু হয়ে 81 পর্যন্ত সাবজেক্ট দেওয়া হয়েছে। অ্যাডমিটেড অর্থাৎ সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 1 থেকে 81 পর্যন্ত। 81 পরে যারা রয়েছে তাদেরকে কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছে, যেটি তুমি পিডিএফে দেখতে পারবে। এই যে দেখো, এটি হচ্ছে যে ওয়েটিংয়ে যাদেরকে রাখা হয়েছে সেটি। তো সর্বশেষ এখানে কিন্তু আরও কয়েকজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেখো 135 থেকে তাকে যাকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন এখানে আরও দেখতে পারবে 163 থেকে 199 পর্যন্ত ও সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। বাকি যারা আছে সকলকে কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছে। দেন এখানে ষষ্ঠ মেধা তালিকা থেকে এখান থেকে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পাবে। যেখানে এই প্রথম থেকে যেরকম 82 থেকে 100-র মধ্যে সাবজেক্ট কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পাবে, যাদেরকে ফিজিক্স দেন অনেক সাবজেক্টে কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছে। যাদেরকে যত সামনে ওয়েটিংয়ে রাখা হয়েছে তাদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে, এটি নিশ্চিত থাকো যারা নন সায়েন্সে সি ইউনিট থেকে পরীক্ষা দিয়েছ। দেন আসি যে সি ইউনিটে সায়েন্স অন সি ইউনিটে সায়েন্স সি অন থেকে কত দূর নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা প্রথমত লগ ইনে প্রবেশ করবে, লগ ইনে প্রবেশ করার পরেই দেখতে পারবে যে কত দূর নেওয়া হয়েছে। এখানে যারা সাবজেক্ট পেয়েছে স্ক্রল করার পরে মানে নিচে আসবে, নিচে আসার পরেই দেখতে পারবে যে কত দূর নেওয়া হয়েছে। সর্বশেষ নিচে আসার পরে দেখতে পারতেছো যে 1406 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যাকে পিওপি সাবজেক্টটি প্রোভাইড করা হয়েছে। তার নিচে যারা রয়েছে তাদেরকে কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছে, অনেক সাবজেক্ট কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছে। দেন এখানে কিন্তু 1412 যাকে কিন্তু অনেক সাবজেক্টে ওয়েটিংয়ে রাখা হয়েছে। মূলত সি অন থেকে 1406 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন এখানে ষষ্ঠ মেধা তালিকা থেকে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পাবে, এটি নিশ্চিত থাকো। কারণ এখানে কিন্তু ওয়েটিংয়ে অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট খুব কাছাকাছি রাখা হয়েছে। এখানে যদি দেখো যে এই যে পিওপি পিওপি সাবজেক্ট তাকে 1409 পিওপি সাবজেক্ট তাকে 3-এ রাখা হয়েছে। এই যে 3-এ রাখা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট যত ওয়েটিংয়ে কাছাকাছি রাখে তাদের কিন্তু সাবজেক্ট মূলত স্কোর ভিত্তিক সাবজেক্ট প্রোভাইড করা হয়ে যায়। দেন আসি যে সি টু কত দূর পর্যন্ত নেওয়া হয়েছে। সি টু প্রবেশ করবে পিডিএফে প্রবেশ করার পরেই দেখতে পারবে যে কতদূর নেওয়া হয়েছে, যেটি সকল ডিটেলস যে কাকে কোন ওয়েটিংয়ে রাখা হয়েছে সেটি কিন্তু অবশ্যই দেখতে পারবে। পিডিএফে প্রবেশ করার পরে নিচে আসবে সি টু যে পিডিএফটি রয়েছে, যেখানে দেখো এখানে বলা হয়েছে ট্রান্সফার, যাকে সাবজেক্ট ছিল জিইএম টু জিইএস মানে মাইগ্রেশনে তাকে সাবজেক্ট পরিবর্তন করা হয়েছে। দেন এখানে যদি আরও একটি দেখো যে নিচে আসবে মানে সিলেক্টেড হয়েছে, পঞ্চম মেধা তালিকায় সিলেক্টেড শুরু হয়েছে 1165 থেকে শুরু হয়ে, এই যে দেখতেই পারতেছো 1165 থেকে শুরু হয়ে সর্বশেষ নিচে যাবে। নিচে যাওয়ার পরে দেখতে পারবে যে সি টু সর্বশেষ 1234 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেখো 1000
234 পর্যন্ত সাবজেক্ট প্রকাশ করা হয়েছে সিলেক্টেড, যাকে পিওপি সাবজেক্ট দেওয়া হয়েছে। বাকি যারা রয়েছে তাদেরকে কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছে। দেন C2 থেকে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এখনও সাবজেক্ট পাবে, এটি ষষ্ঠ মেধা তালিকায় অবশ্যই সাবজেক্টটি পাবে C2। দেন এখানে যদি আমরা আরও দেখি যে পঞ্চম মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম মূলত পিডিএফে প্রবেশ করবে। পিডিএফে প্রবেশ করার পরে দেখতে পারবে যে ভর্তি কার্যক্রম শুরু হবে বা সম্পূর্ণ করতে হবে 14 তারিখে। 2 টাইম 11টা থেকে 1টা পর্যন্ত এবং 2টা থেকে 3টার মধ্যে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, যেটি হচ্ছে যে কক্ষ নং 412 এবং জীববিজ্ঞান অনুষদ জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে অবশ্যই উপস্থিত থেকে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এই তারিখের ভিতরে। এই তারিখের মধ্যে যে সকল শিক্ষার্থী উপস্থিত থাকবে না, এই যে 14 তারিখে এই 2 টাইমের ভিতরে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে না, তাকে কিন্তু সি ইউনিট থেকে যে সাবজেক্ট পেয়েছে সাবজেক্টও ভর্তি বাতিল করা হবে এবং সি ইউনিটে কোনো সাবজেক্টই পরবর্তীতে আর তাকে সুযোগ দেওয়া হবে না। তো কেয়ারফুলি সেন্সিটিভ একটি টাইম, এই টাইমটি সবাই কেয়ারফুলি অবশ্যই উপস্থিত থাকবে যে যা সাবজেক্ট পেয়েছো। দেন এখন যদি মনে করে না আমি অন্য বিশ্ববিদ্যালয়ে আমি একটি সাবজেক্ট পেয়েছি, আমি এখানে ভর্তি হতে চাই না, দেন সেটা তোমার পার্সোনালিটি ডিপেন্ডেন্ট। তো এখানে হচ্ছে যে যারা সাবজেক্টে ভর্তি হতে চাও তারা এই টাইমের ভিতরে অবশ্যই ভর্তি হবে। দেন এখানে আরও আসি যে যারা মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন করতে চাও, যেটি এসে এখানে দুইটি অপশন রয়েছে। লগ ইন করার পরে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লগ ইন করার পরে দেখতে পারবে, যেখানে প্রথমত দেখো রয়েছে স্টপ মাইগ্রেশন, স্টপ অটো মাইগ্রেশন, যেটি হচ্ছে যে যারা বিভাগ থেকে অন্য বিভাগে পরিবর্তন হতে চাও। দেন তুমি ধরো সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে আহ, কলা অনুষদে যেতে চাও, তো এই ক্ষেত্রে স্টপ অটো মাইগ্রেশন দিবে। আর দেন যদি বিভাগ পরিবর্তন না করতে চাও তাহলে কিন্তু স্টপ অটো মাইগ্রেশন দেওয়ার প্রয়োজন নেই। আর যদি মনে করো যে তুমি যে বিভাগে ভর্তি হয়েছো, দেন সামাজিক বিভাগ অনুষদে যে ভর্তি হয়েছো, এই বিভাগে যত সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের ভিতরে তুমি যে সাবজেক্ট পেয়েছো এই সাবজেক্ট থেকে অন্য সাবজেক্ট নিতে চাও যে বিভাগে রয়েছো, এই সেটির ক্ষেত্রে অপ্ট আউটে ক্লিক করবে। সেটা কিন্তু ওই বিভাগে যত সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট কিন্তু পরিবর্তন হবে। দেন এখানে অন্য একটি অপশন রয়েছে যে যারা প্রথম সাবজেক্টটি পেয়েছো অর্থাৎ সাবজেক্ট চয়েস দিয়েছো, সেই সাবজেক্ট চয়েসে প্রথম লিস্টে যে প্রথম সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি যাদের এসেছে তাদের কোনো স্টপ অটো মাইগ্রেশন এবং অপ্ট আউটে কোনো কিছুতেই ক্লিক করার প্রয়োজন নেই, কারণ তাদের প্রথম সাবজেক্ট এসে যার কারণে তাদের সাবজেক্ট পরিবর্তনও হবে না। দেন কোনো প্রসেসও নেই, কারণ তারা প্রথম সাবজেক্ট পেয়েছে, তাদের আর নিচে আসবে না। দেন যারা নিচে থেকে সাবজেক্ট পাবে তাদের উপরে যাওয়ার অপশন রয়েছে। দেন উপরে থেকে নিচে যাওয়ার অপশন নেই, এটি কিন্তু অবশ্যই তোমরা রুলসটি মাথায় রাখবে। দেন আসি এখানে ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে বা 17 তারিখে। 17 তারিখে ভর্তি কার্যক্রম হবে 20 তারিখে। 17 তারিখে কিন্তু ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে, যার কারণে এই চ্যানেলটির সাথেই থাকবে সকল আপডেট পেতে, অর্থাৎ ষষ্ঠ মেধা তালিকায় এই চ্যানেলে আপডেট দেওয়া হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেন এখানে আসি যে ভর্তি কার্যক্রমের দিন ভর্তি ফি কত টাকা লাগবে। তোমাদের অনুষদ ফি, যে অনুষদে ওই যে বললাম যে অনুষদ বিভাগ অর্থাৎ বিভাগে অনুষদে 1000 টাকা ভর্তি ভর্তি এই অনুষদ ফি, আর ভর্তি ফি হচ্ছে 5324 টাকা, মোট 6324 টাকা তোমরা অবশ্যই জমা দিবে, যেটি রকেটের মাধ্যমে অথবা এই যে ভর্তি ফি এটা কিন্তু এই যে ক্লিক করার পরে প্রসেসটি পেয়ে যাবে 5324 টাকা কোথায় যে ডিপোজিট দিবে। আর এই যে 1000 টাকা এটা রকেটের মাধ্যমে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের রকেট নম্বর অ্যাকাউন্ট নম্বর আছে, যেটি লগ ইন করার পরে সকল প্রসেস পেয়ে যাবে। দেন এখানে আমি দেখাতে পারতেছি না যে কিভাবে লগ ইন করে বা কিভাবে ডিপোজিট করে, দেন তোমরা সকল আপডেট পেয়ে যাবে। দেন এখানে আসি যারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে 14 তারিখে সকাল 10টা থেকে 1টার মধ্যে একটি টাইম, আর একটি টাইম হচ্ছে 2টা থেকে 3টার মধ্যে, এই দুইটি টাইমে অবশ্যই তোমরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। এখন আসে যে ভর্তি কার্যক্রমের দিন কি কি প্রোভাইড করতে হবে। পূরণকৃত ভর্তি ফর্মের কপি, প্রিন্ট কপি অর্থাৎ সাবজেক্ট চয়েস ভর্তি ফর্ম যে পূরণ করেছিলে অনলাইনে লগ ইন করার পরে, যেটি কি বলে স্টুডেন্ট ইনফরমেশন, যে ব্যক্তিগত ফর্ম যেটি দিয়ে তোমাদের আইডি কার্ড
অথবা তোমার একটা বিশ্ববিদ্যালয়ের একটা পার্সোনাল একটা ডকুমেন্টস, যে তুমি কোথায় থাকো, অথবা তোমার একাডেমিক ইনফরমেশন, প্রিভিয়াস যে একাডেমিক ইনফরমেশন সেটি কিন্তু এই 2 কপি জমা দিতে হবে। এটিকে এই কপি দিয়ে কিন্তু তোমার আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ে যে তুমি পড়ালেখা করতেছো সেই ক্ষেত্রে যে স্টুডেন্ট আইডি কার্ড, সেটি কিন্তু এই কপি দিয়ে কিন্তু হবে। তাই পূরণটি অবশ্যই সঠিকভাবে করবে কিন্তু 2 কপি জমা দিবে। দেন আসে যে এসএসসি ও এইচএসসি যে সার্টিফিকেট জমা দিতে হবে, আর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে। এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড শুধু দেখাতে হবে, প্রোভাইড করার প্রসেস কিছু বলেনি, শুধু দেখাতে হবে। অনুষদ ফি যে জমা দিয়েছিলে, যে 1,000 টাকা অনুষদ ফি জমা দিয়েছিলে, সেটি ট্রান্সমিশন আইডি ডাউনলোড করে সেটি কপি করে নিয়ে যাবে। আর সর্বশেষ আসি যে কাগজপত্র সকল ডকুমেন্ট যদি সঠিকভাবে তাদের কাছে কোনো ভুল ত্রুটি না হয়, তাহলে কিন্তু ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অন্য একটি সমস্যা দাঁড়িয়েছে যে ওটি সংশোধন করতে হবে, বা তোমার ভর্তি বাতিলও হতে পারে। যার কারণে সবাই সঠিকভাবে সমাধান করে বা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। এটি কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে অনেক প্রযোজ্য।